আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুষ্ঠিত সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা, যেটি অনুষ্ঠিত হয়েছে 21 আগস্ট 2026 তারিখ, এই নিয়োগ পরীক্ষার সমাধান দেওয়া হবে। আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ চাকরির প্রত্যাশীদের জন্য সকল চাকরির পরীক্ষার সমাধান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু রিপিটেশন হয়। আমি যে এই আজকে চাকরির পরীক্ষার সমাধান দিব, এই চাকরির পরীক্ষাতেও কিন্তু বিগত অনেক চাকরির পরীক্ষা থেকে প্রশ্ন রিপিটেশন হয়েছে। তাই আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করি এই প্রশ্ন থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। এই পরীক্ষার পূর্ণমান ছিল 100 মার্ক এবং সময় ছিল 1 ঘন্টা। প্রথম প্রশ্ন, ভাষার মৌলিক অংশ কোনটি? কয়টি? ভাষার মৌলিক অংশ 4টি। প্র, পরা, অপ কোন ধরনের উপসর্গ? প্র, পরা, অপ এগুলো সব সংস্কৃত উপসর্গ। উষ্ণ শব্দের যুক্ত অক্ষর কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? অর্থাৎ যে উষ্ণ শব্দটি রয়েছে, এখানে যে যুক্ত অক্ষরটি রয়েছে, এটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এটি মূর্ধন্য ষ আর মূর্ধন্য এর সমন্বয়ে গঠিত। অনেকে মনে করতে পারে যে মূর্ধন্য ষ এবং নিয় সমন্বয়ে গঠিত, কিন্তু এটা ভুল উত্তর। সঠিক উত্তর হবে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। কোন বানানটি শুদ্ধ? এইখানে মুমুক্ষু এই বানানটি শুদ্ধ। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সম যোগ চয়। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হলো 6টি। মাছের মা বাগধারাটির অর্থ কি? মাছের মা বাগধারাটির অর্থ নির্মম। নিচের কোনটি দেশি শব্দ নয়? দেশি শব্দ নয় হলো চাবি। তাছাড়া ডাব, কুলা, চুলা এগুলো সব দেশি শব্দ। বাংলা ভাষার প্রথম মুসলিম কবি কে? বাংলা ভাষার প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সুগীর। কবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি কোন নদ বা নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। কপোতাক্ষ নদকে নিয়ে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অনেক কবিতা লিখেছেন। তার বাসা কপোতাক্ষ নদের পাশে। ঠগী বিষয়ে প্রথম বই লিখেছেন কে? শ্রীপান্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। চর্যাপদ কোন সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয় কত সালে? বাংলায় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয় 1682 সালের পূর্বে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্র কুমার দে। আরাকান রাজ্যসভার কবি কে ছিলেন? আরাকান রাজ্যসভার কবি ছিলেন কুরেশি মাগন ঠাকুর। রামায়ণ কোন কবি রচনা? রামায়ণ বাল্মীকি রচনা। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় হলো মহাশ্মশান। মহাশ্মশান কায়কোবাদের মহাকাব্য। রক্তকরবী কোন ধরনের রচনা? রক্তকরবী একটি নাটক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার কে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার হলো আলতাফ মাহমুদ। কালো বরফ উপন্যাসটির বিষয় হলো দেশভাগ। ইত্যাদি শব্দটি কোন সমাস দ্বারা নিষ্পন্ন? ইত্যাদি শব্দটি তৎপুরুষ সমাস দ্বারা নিষ্পন্ন। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না? বিদেশি শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না। শিশু শব্দটি কোন লিঙ্গ? শিশু শব্দটি উভয় লিঙ্গ। শব্দের আগে কোনটি বসে? শব্দের আগে বসে উপসর্গ। দ্য টেম্পেস্ট বাই শেক্সপিয়ার ইজ এ ড্রামা। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং? লাফিং অর্থাৎ হাসাহাসির সাথে রিলেটেড নয় কোনটি? স্কেমিং। স্ক্রিমিং শব্দটি হাসাহাসির সাথে রিলেটেড না। স্ক্রিমিং শব্দের অর্থ চেঁচানো, আর্তনাদ করা এগুলো। ব্রেক এ লেগ মিন কি? ব্রেক এ লেগস মিন হলো গুড লাক। এটি কিন্তু বিগত অনেক চাকরির পরীক্ষায় এসেছে, ব্রেক এ লেগ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের প্রশ্ন ব্যাংক প্লে লিস্টে যান তাহলে দেখতে পাবেন অনেক চাকরির পরীক্ষার সমাধান দেওয়া আছে। এই সমাধানগুলোর মধ্যে এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে চাকরির পরীক্ষায়। তাই আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই চাকরির পরীক্ষার সমাধানগুলো ভালোভাবে জেনে নেবেন। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? অর্থাৎ ইংলিশ লিটারেচারে পোয়েট অফ নেচার নামে কে পরিচিত? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পিরিয়ডের অন্যতম বিখ্যাত একটি কবি, তিনি পোয়েট অফ নেচার নামে পরিচিত। রাবার ইজ নোটেবল ফর ইটস
ইলাস্টিসিটি, অর্থাৎ রাবার যে আমরা ব্যবহার করি সেই রাবার ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতার জন্য সবচাইতে বেশি পরিচিত। এ রাইটার হু স্টিল আইডিয়া ফ্রম আদার, মানে একজন লেখক যে অন্যের কাছ থেকে অন্যের লেখা বা আইডিয়াকে চুরি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লেজিয়ারিস্ট। প্লেজিয়ারিস্ট। ফিনোমেনোলজি, ফিনোমেনোলজি অর্থ কি? ফিনোমেনোলজি ইজ এ ফিলোসফি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোর্ন ইন ব্রিটেন, ব্রিটেন বা ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। দ্য ভার্ব ফ্রম দ্য পলিটিক্স ইজ, দ্য ভার্ব ফ্রম অফ পলিটিক্স ইজ এ politicize. চুজ দ্য মিনিং অফ ব্রিং টু পাস, ব্রিং টু পাস এর সিনোনিম হলো, মিনিং হলো কজ টু হ্যাপেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হলো ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট। ওপেন দ্য উইন্ডো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এটি কিন্তু হিসাবরক্ষক যে পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পদের পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল, সেম প্রশ্ন। ওপেন দ্য উইন্ডো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, অর্থাৎ ওপেন দ্য উইন্ডো এর প্যাসিভ ফর্ম হলো লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, এর ইমপ্রুডেন্ট অর্থ হলো হঠকারী বা অবিবেচ্য, এর অ্যান্টোনিম হলো জুডিসাইজ, জুডিসিয়াস হলো ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই হ্যাভ এ পেন ড্যাশ মাই লেগ, আই হ্যাভ এ পেন ইন মাই লেগ। সে গতকাল এসেছিল এর ইংরেজি ভাষান্তর কি? অর্থাৎ সে গতকাল এসেছিল এর ইংরেজি, সে কি গতকাল এসেছিল এর ইংরেজি ট্রান্সলেশন হলো ডিড হি কাম ইয়েস্টারডে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং হলো বিউরোক্রেট। এটি কিন্তু অনেক চাকরির পরীক্ষা এসেছে, আপনি কিন্তু চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো যদি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি পাবেন। নিপ ইন দ্য বার্ড এর অর্থ কি? ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি? অ্যাডমিট শব্দটির নাউন হলো অ্যাডমিশন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? দ্য চাইল্ড ওয়াজ ব্রোন yesterday. Your conduct admits dash no excuse. Your conduct admits of no excuse. He behaved as if nothing. He behaved as if nothing had been happened. চুজ দ্য প্লুরাল নাম্বার, এখানে প্লুরাল নাম্বার কোনটি? এখানে প্লুরাল নাম্বার হলো এজেন্ডা। দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই ফ্রেজের অর্থ হলো সুন। মেডেন স্পিচ মিনিং, মেডেন স্পিচের অর্থ হলো ফার্স্ট স্পিচ। হুইচ ইজ কারেক্টলি স্পেলড লেফটেনেল, এই বানানটি কারেক্ট। এই বানানটি খুব সহজে মনে রাখা যায়। লাই, লাই মানে মিথ্যা, ইউ তুমি, 10 10, পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া। এটিও কিন্তু অনেক চাকরির পরীক্ষায় বারবার এসেছে, তাই চাকরির পরীক্ষার সমাধানগুলো অবশ্যই জানা প্রয়োজন। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিম তীর জর্ডান নদীর তীরে অবস্থিত। নকশিগ্রাম কোন জেলায় অবস্থিত? নকশিগ্রাম শেরপুরে অবস্থিত। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। নিচের কোনটি বিশ্ব ঐতিহ্য? বিশ্ব ঐতিহ্য হলো সুন্দরবন। মনপুরা ৭৪ কি? মনপুরা ৭৪ হলো একটি চিত্রকর্ম। হোমারকে কেন অন্ধকবি বলা হয়? কারণ তার চোখ অন্ধ ছিল। বাণিজ্যিক ভিত্তিতে কোন জেলার প্রথম পেয়ারা চাষ হয়? বাণিজ্যিক ভিত্তিতে পিরোজপুর জেলায় প্রথম পেয়ারা চাষ হয়। রক্তের গ্রুপ কয়টি? রক্তের গ্রুপ হলো 4টি, এ বি এবং ও, এই 4টি হলো রক্তের গ্রুপ। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং চীনের একটি নদী
এটি এশিয়ার সবচেয়ে বড় নদী। চা পাতায় কোন ভিটামিন রয়েছে? চা পাতায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। আপনি যদি আমার ইউটিউবে মানচিত্র একটা প্লে লিস্ট আছে, সেখানে যদি যান তাহলে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে শিকিয়াং শিকিয়াং নদীটি কোথায় অবস্থিত। এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ভৌগোলিক অনেক গুরুত্বপূর্ণ ধারণা নিতে পারেন। বিশ্ব মানবাধিকার কোন তারিখে? বিশ্ব মানবাধিকার হলো 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবস। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটি সামরিক জোট। এটিও কিন্তু বিগত অনেক চাকরি পরীক্ষায় এসেছে। ন্যাটো কোন ধরনের জোট? যেহেতু ন্যাটো এখন অনেক আলোচনায় আছে, তাই এই প্রশ্নটি কিন্তু আপনি আগামী আপনার চাকরি পরীক্ষায় পেয়ে যেতেই পারেন। ভূমিকম্প বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ কোনটি? ভূমিকম্প বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ হলো সিলেট। জুলাই সিটি জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 5 আগস্ট 2026। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। এটি আপনি এভাবে মনে রাখতে পারেন, জাপানের মানুষজন অনেক পাতলা, তো তারা ডায়েট করে এবং তাদের পার্লামেন্টের বা আইনসভার নামও ডায়েট। 76-এর মন্বন্তর হয়েছিল কত সালে? 1176 সালে। স্বর্ণ উৎপাদনে বিশ্বে স্থানীয় দেশ কোনটি? চীন। চীন কিন্তু অনেক বেশি স্বর্ণ উৎপাদন করে। ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদিত হয়েছিল মিশর এবং ইসরায়েলের মধ্যে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে কিন্তু আরবদের মধ্যে যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা কিন্তু ভেঙে দেওয়া হয়। এবং ক্যাম্প ডেভিড চুক্তিটি পিছনে কাজ করেছিল আমেরিকা, এবং আমেরিকা এই ক্যাম্প ডেভিড যে স্থান, সেটি হলো আমেরিকার যে প্রেসিডেন্ট তার অবকাশ যাপনের স্থান। এইখানে কিন্তু তার অবকাশ যাপনের স্থানেই, অর্থাৎ ক্যাম্প ডেভিডে কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তাই এই চুক্তিটির নাম ক্যাম্প ডেভিড চুক্তি। এর মাধ্যমে মিশর কিন্তু ইসরায়েলকে সমর্থন দেয় বা ইসরায়েলকে স্বীকৃতি দেয় যে ইসরায়েল একটা দেশ, এবং এর মাধ্যমে কিন্তু আরব দেশের যে ঐক্যটা ছিল ইসরায়েল দেশের বিপক্ষে, সেটি কিন্তু ভেঙে যায়। এই কারণে ইসরায়েল এখন এত বেপরোয়া হয়ে উঠেছে। ভিক্টর হুগো কোন দেশের সাহিত্যিক? ভিক্টর হুগো হলো ফ্রান্সের সাহিত্যিক। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। কোয়াড এর পূর্ণ নাম কি? কোয়াড এর পূর্ণ নাম হলো কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। এটিও কিন্তু এর আগে যে আমি চাকরি পরীক্ষার সমাধান দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার, সেই পরীক্ষাও কিন্তু এসেছিল। তাই দেখতে পাচ্ছেন কিন্তু প্রশ্ন কিন্তু রিপিটেশন হয় অনেক। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 135 ডিগ্রি। সম্পূরক কোণ বলতে বোঝায় যে যখন দুইটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তখন সেই কোণকে বলা হয় সম্পূরক কোণ। ধরেন এটি 180 ডিগ্রি, এটি 45 ডিগ্রি কোণ, এর সম্পূরক কোণ হবে 135 ডিগ্রি। আর পূরক কোণ যখন বলবে তখন বুঝতে হবে যে একটি সমকোণ, মানে দুইটি কোণ মিলেই একটি সমকোণ। এই কোণ যদি ধরেন 45 ডিগ্রি হয়, তাহলে 45 ডিগ্রি হবে তার পূরক কোণ। যদি a মাইনাস a বাই 1/a সমান 2 হয়, তবে a টু দি পাওয়ার 4 প্লাস a 1/a টু দি পাওয়ার 4 সমান কত হবে? এই অঙ্কটি আমি একটু করে দেখাই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের অঙ্ক বুঝতে পারবেন। এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় অনেক আসে, তাই আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। ধরেন a প্লাস a মাইনাস এখানে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 2। এখানে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করব, তাহলে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a প্লাস b স্কোয়ার মানে কি 1/a, তারপরে স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার 4। তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার, এইটা আর এইটা কেটে যাবে, মাইনাস 2 প্লাস 1/a 4। এখন আমরা 2 কে এ পাশে নিয়ে এসে যোগ করে দেব, তাহলে 2, আর আমরা এ পাশে 2 কে মিশাই দেব। এখন আমরা এইটাকে আবার স্কোয়ার করব আর এইটাকেও স্কোয়ার করব,
তাহলে আমরা কত পাচ্ছি, a টু দি পাওয়ার 4 স্কোয়ার স্কোয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 1/a প্লাস b স্কোয়ার মানে কি 1 a টু দি পাওয়ার 4। তাহলে আর এখানে 4 এবং 2 যোগ করে হয় 6, 6 এর উপর স্কোয়ার 36। তাহলে এইখানে আর এইখানে কেটে যাচ্ছে, আর 2 এ পাশে এসে 36 এর সাথে মাইনাস হয়ে যাচ্ছে, যার ফলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান আমরা পাচ্ছি 36 মাইনাস 2। যেহেতু এই 2 এসে এই পাশে এসে মাইনাস হয়ে গেল, তাই উত্তর হবে 36 মাইনাস 2 ইকুয়াল টু 34। সঠিক উত্তর 34। বার্ষিক শতকরা কত হার সুদে 2000 টাকা 3 বছরে সুদ আসলে 2300 টাকা হবে। তার মানে এখানে আমরা সুদের মান দেওয়া আছে, 300 টাকা। 300 টাকা সুদ বেড়ে হয়েছে সুদে আসলে 2300 টাকা। এখানে সুদের হারটা নির্ণয় করতে বলেছে, তো আমরা এখন সুদের হারটা নির্ণয় করব। সুদের হার নির্ণয় করার একটি সূত্র আছে, সেটি হলো সুদের হার সমান সুদের পরিমাণ। সুদের পরিমাণ কত, 2000, এখানে 2000 মাইনাস 2300 সমান 300। 300 ভাগ সময়, সময় কত, সময় হলো 3 গুণ আসল, আসল কত 2000, আসল হলো 2000। যেহেতু আমরা হার বের করব, মানে সুদের হার বের করব এবং এটি শতাংশে বের করব, তাই এখানে আমরা 100 দিয়ে গুণ করব, উপরে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা পার্সেন্টেজে উত্তর পেয়ে যাব। এখানে 2000 এর সাথে 100 কেটে যাবে, এখানে থাকবে 20, মানে 20 কে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিব, 18 আর 18 কেটে এখানে থাকবে 10। তাহলে 10 কে আমরা 2 দিয়ে ভাগ করব, এখানকার 10 আর এখানকার 2, 10 কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5%। সঠিক উত্তর হবে 5%। কোনটি মৌলিক সংখ্যা? এখানে মৌলিক সংখ্যা হলো 59, 59 হলো মৌলিক সংখ্যা। এখানে 49 কে 7 দ্বারা ভাগ যায়, 51 কে 3 দ্বারা ভাগ যায় এবং 57 কেও 3 দ্বারা ভাগ যায়। 51 কে আমরা 3 দিয়ে একটু ভাগ দিয়ে দেখাই, 51 3 ভাগ 51 সমান 3 1 3, বাকি থাকছে 21, 3 7 21। তার মানে দেখা গেল যে 3 কে 51 কে 3 দ্বারা ভাগ যায়। এখন দেখি কি যে 57 কেও কিন্তু 3 দ্বারা ভাগ যায়। 3 আমরা এখানে একটু দেখে নিই, দেখিয়ে দিই, 3 ভাগ 57 সমান 3 1 3 আর 27, 3 9 27, 9 27। তার মানে বোঝা যাচ্ছে কি যে 80 80 80 এই তিনটি হলো মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা নয়, আর 59 হলো মৌলিক সংখ্যা, কারণ 59 কে 1 আর 59 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যদি 0 গ্রেটার লেস দেন এক্স লেস দেন 1 হয়, তাহলে নিচের কোনটির অপর তিনটি বড় হতে পারে? অর্থাৎ এই যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটির মধ্যে কোনটি সবচেয়ে বড়? এইটি এক্স হলো 1 এর চেয়ে ছোট, মানে এটির মান হবে ভগ্নাংশ। এটির মান যদি ভগ্নাংশ হয়, তাহলে হর যেটা বড়, হর যেটা ছোট হবে, সেই সংখ্যাটি হবে সবচেয়ে বড়। এইখানে আমরা হর সবচেয়ে ছোট পাচ্ছি এইখানে, তাই এটি একটি সবচেয়ে বড় সংখ্যা। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্ত শূন্যতা বলতে বোঝায় রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা হ্রাস পাওয়া। স্টিফেন হকিংস ছিলেন বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিদ। 1 ঘনফুট লোহার ওজন কত? 1 ঘনফুট লোহার ওজন 490 পাউন্ড। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে অতিভুজ এর দৈর্ঘ্য কত? এখানে দেওয়া আছে কি যে একটি সমকোণী ত্রিভুজ, এইটি একটি সমকোণ সংলগ্ন দুইটি বাহু, অর্থাৎ লম্ব আর ভূমির মান দেওয়া কত আছে? 3 এবং 4। তাহলে অতিভুজ হবে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা খুব সহজে পাই 4 স্কোয়ার আর 3 এর উপরে স্কোয়ার, 16 যোগ 9 সমান 25। 25 কে আমরা বর্গমূল করলে উত্তর পাবো 5। সঠিক উত্তর হবে 5। x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 16000
250 এর উৎপাদক কত হবে। এখানে আমরা খুব সহজে অপশন টেস্ট করে উত্তর বের করতে পারবো। আমরা যদি এই অঙ্কটি করতে যাই তাহলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, অনেক কঠিন হবে, তাই আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে আমরা উত্তর পাবো x মাইনাস 130 ইন্টু এক্স প্লাস 125। এখানে এই সব অঙ্কগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষার মধ্যে মাথা নষ্ট করে দেয়। তাহলে যদি আপনারা এই ধরনের প্রশ্ন পান পরীক্ষার মধ্যে, তাহলে আপনারা চাইবেন এই সব প্রশ্নের উত্তর সবার শেষে করা, কারণ এই প্রশ্নটা করলে আপনি মার্ক পাবেন 1, কিন্তু এই প্রশ্নটি করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই সময় আপনি 4 থেকে 5টা অনায়াসে উত্তর দিতে পারবেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 64 বছর এবং পিতা এবং পুত্রের বয়সের অন্তর 26 বছর হলে পিতা এবং পুত্রের বয়সের আলাদাভাবে কত হবে, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়স নির্ণয় করতে বলেছে। এখানে আমরা কিন্তু অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে দেখব কি যে কোন দুইটি সংখ্যার বিয়োগফল হবে 26 এবং সমষ্টি হবে 64। এখানে আমরা অপশন উত্তর পাবো, উত্তর হবে 45 ও 19। 10 টাকায় 1 ডজন লেবু ক্রয় করে 2 হালি লেবু 10 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে। এখানে 1 ডজন লেবু মানে 3 হালি লেবু ক্রয় করেছে 10 টাকায় এবং 2 হালি লেবু বিক্রি করেছে 15 টাকায়, 10 টাকায়। 2 হালি লেবু যদি 10 টাকায় বিক্রি করে তাহলে 1 হালি লেবু বিক্রি করে 5 টাকায়। তাহলে 1 হালি লেবু যদি বিক্রি করে 5 টাকায়, তাহলে 3 হালি যে লেবু কিনেছে 3 হালি লেবু বিক্রি করবে 15 টাকায়। তাহলে 15 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 10 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 15 মাইনাস 10 সমান 5। 5 টাকা যদি লাভ হয় তাহলে 10 টাকায় লাভ হয়েছে 5 টাকা। তাহলে 1 টাকায় কত? আর 100 টাকায় হবে 5 ভাগ 10 সমান 100% সমান 50%। সঠিক উত্তর হবে 50%। শার্ক কখন প্রতিষ্ঠিত হয়? শার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। মানবদেহে রক্তের শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত 1:700। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? চৌম্বক পদার্থ নয় হলো অ্যালুমিনিয়াম। যে সকল পদার্থকে চৌম্বকে পরিণত করা যায় সে সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে। অ্যালুমিনিয়ামকে কিন্তু চৌম্বকে পরিণত করা যায় না, তাই অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয়। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় হলো নাইট্রিক অ্যাসিড। যে সকল গ্যাস তাপ ধরে রাখে সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এখানে জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাইঅক্সাইড সবগুলোই এই তিনটি গ্যাস কিন্তু তাপ ধরে রাখে, কিন্তু নাইট্রিক অ্যাসিড তাপ ধরে রাখে না, তাই নাইট্রিক অ্যাসিড গ্রিন হাউস গ্যাস নয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। CRVS এর পূর্ণরূপ কি? CRVS এর পূর্ণরূপ হলো সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলো এবং ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেওয়া আছে একটি ব্যাস বৃদ্ধি পেয়েছে 20%। এখানে অনেকে যে ভুলটা করবেন যে ব্যাস তো বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে ব্যাসার্ধের অর্ধেক, ব্যস্ত হলো হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তারপরে ব্যাসার্ধ বের করতে গেলে আমরা 20 কে 2 দ্বারা ভাগ করব, মানে ব্যাস যদি 20% বৃদ্ধি পায় তাহলে আমরা অনেকে ভাববো কি যে এখানে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 10%, কিন্তু না, এখানে ব্যাসও বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 20%। কিভাবে বৃদ্ধি পায় 20% সেটি আমি একটু দেখাই। এখানে খুব সহজে আমি দেখিয়ে দিব, আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ধরুন দেওয়া আছে কি যে কি ব্যাস বৃদ্ধি পেয়েছে 20%। ধরি আগের ব্যাস হলো 200, তাহলে 20% যদি ব্যাস বৃদ্ধি পায় তাহলে নতুন ব্যাসার্ধ কত? 240 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ভাগ 2 সমান 120। তাহলে দেখছি আমরা ব্যাসের সাথে কিন্তু ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব সহজে আপনারা অঙ্ক করতে পারেন। যদি আমরা ব্যাসার্ধকে 120 না ধরে শুধু 12 ধরি, মানে 12 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করতে পারবো। তাহলে 12 যদি হয় নতুন ব্যাসার্ধ, তাহলে এর
বর্গক্ষেত্র মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এটার স্কোয়ার স্কোয়ার হবে যেটু পাই আর স্কোয়ার। তাহলে আগের ব্যাস কত ছিল, আগের ব্যাস ছিল 200। তাহলে আগের ব্যাস যদি 200 হয় তাহলে আগের ব্যাস হবে ভাগ 2 সমান 100। 100কে আমরা 10 ধরি, 100কে 10 ধরে অঙ্ক করলে আমরা খুব সহজে অঙ্কটি করতে পারবো, এই কারণে আমরা 100 ধরে নিচ্ছি। তাহলে 100 যদি হয় তাহলে 10 যদি হয় তাহলে 10-এর উপর স্কোয়ার সমান 100 আর 12-এর উপর স্কোয়ার সমান 144। তাহলে বৃদ্ধি কত পেয়েছে, 100 থেকে বৃদ্ধি কত পেয়েছে 44। তাই সঠিক উত্তর হবে 44%। 44% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আমরা এখানে দুইটা ক্ষেত্রে কিন্তু পাই বাদ দিয়ে দিয়েছি, কারণ দুই ক্ষেত্রে পাই আছে, এপাশের পাই এসে কাটাকাটি হয়ে শেষ হয়ে যাবে। এই কারণে আমরা শুধু ব্যাসার্ধকেই মানে আয়ত্তে নিয়ে ব্যাসার্ধকেই বিবেচনা করে আমরা কিন্তু এখানে ক্ষেত্রফলের যে গুণফল মানে ক্ষেত্রফলের যে বৃদ্ধি সেটা কিন্তু নির্ণয় করেছি। যার ফলে আমাদের অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়েছে। আমরা যদি এইখানে প্রত্যেক ক্ষেত্রে পাই গুণ করতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কঠিন হয়ে যেত। আমরা যখন লিখিত করব তখন আমরা পাই ধরেই করব, কিন্তু আমরা এমসিকিউ শর্টকাটে করার জন্য আমরা দুই ক্ষেত্রে পাই বাদ দিয়ে দিতে পারি, এটা একটা কোনো অসুবিধা নাই। কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? অধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবাহী হলো গ্রাফাইট। 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণ সমূহের সমষ্টি কত হবে? এইটি বের করার জন্য 6 বাহু বিশিষ্ট অন্তস্থ কোণ সমূহের সমষ্টি বের করার জন্য আমরা দেখি যেখানে একটি ধরি এটি একটি 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজ। এই বহুভুজের যে অন্তস্থ কোণ, এই যে এই সব কোণ রয়েছে, এই কোণের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলেছে। কিন্তু আমরা এখানে একটা ট্রিক খাটাবো, এই ট্রিক খাটিয়ে কিন্তু খুব সহজে বহুভুজ যে কোনো বহুভুজের আমরা ক্ষেত্রফল অন্তস্থ কোণ সমূহের সমষ্টি কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবো। তো ট্রিকটা কি আমরা একটু দেখি। আমরা যে বহুভুজগুলো দেওয়া আছে সেই বহুভুজকে আমরা ত্রিভুজ বানানো কিভাবে, এইখানে একটা টান দিব, এইটি হবে একটি ত্রিভুজ, এখানে একটা যদি টান দিই এইটি হবে একটি ত্রিভুজ, এবং এইভাবে এটি একটি ত্রিভুজ। তাহলে এইখান দিয়ে এইটি এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, এইটি একটি ত্রিভুজ, আর এইটি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আমরা কয়টা পাচ্ছি, 1 2 3 4। আমরা যদি 4টি ত্রিভুজ পাই তাহলে আমরা কি জানি, ত্রিভুজের অন্তস্থ কোণ সমূহের যে 3টি কোণের সমষ্টি আছে, 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে ত্রিভুজ কয়টা পাচ্ছি, ভিন্ন ভিন্ন ত্রিভুজ, অর্থাৎ ভিন্ন ভিন্ন ত্রিভুজ যেগুলো আমরা এর ভিতরে পাচ্ছি সেগুলো পাচ্ছি হলো 4টা। তাহলে 4টা 1 2 3 4, 4টা যদি ত্রিভুজ পাই তাহলে আমরা 180-কে 4 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। উত্তর হবে 720। 72 সংখ্যাটি মোট ভাজক কত আছে? 72 সংখ্যাটির মোট ভাজক আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা কিন্তু এখন খুব সহজে এই ভাজক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নির্ণয় করার একটি খুব সুন্দর একটি ট্রিক শিখবো। আপনারা যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, যেহেতু এখন আর মাত্র 2টা কোশ্চিন আছে, তাই আমি এই কয়েকটা কোশ্চিনের বিস্তারিত অ্যান্সার দিয়ে দিচ্ছি, যার ফলে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। আমরা এখন দেখব কিভাবে আমরা 72-এর যে ভাজক সংখ্যা আছে সেই ভাজক সংখ্যাটি নির্ণয় করতে পারি, এবং আমরা দেখব ভাজকগুলো কি কি সেগুলো কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো আমরা এখন প্রথমে 72-কে ভাঙবো। 72-কে ভাঙবো কিভাবে, 72 সমান 8 9 72। তাহলে 8 গুণ 9, 8 9 72। এবং 8 এবং 9-কে আমরা কিভাবে লিখতে পারি, 2 এর উপরে সর্বনিম্ন কিভাবে লিখতে পারি সেটি হলো 2 এর উপরে কিউব প্লাস 3 এর উপরে এই গুণ 3 এর উপরে স্কোয়ার। এখন 2 এর উপরে যে কিউব লিখলাম আমরা এবং 3 এর উপরে স্কোয়ার লিখলাম, এগুলো হলো ঘাত। এই ঘাতগুলোকে আমরা 1 দিয়ে যোগ করব। 3 যোগ 1 এবং 2 2 যোগ 1, এবং যোগফল যেগুলো আসবে সেগুলোকে আমরা গুণ করব। 4 গুণ 3 সমান 12। এখানে আমরা ঘাত সংখ্যা পেয়ে যাচ্ছি 12। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আচ্ছা ঘাত সংখ্যা তো আমরা এই সূত্রে বের করলাম, আপনার কথা মেনে নিলাম, এভাবে ঘাত সূত্র বের করা যায়, কিন্তু ঘাতগুলো কি কি, এগুলো যে এই সূত্র মানে সেগুলো আমাকে একটু প্রমাণ করে দেখেন। আমি এখন প্রমাণ করে দেখাবো কিভাবে এই সূত্রটি মেনে চলে ঘাত সংখ্যা বের করার নিয়মের ক্ষেত্রে। আমরা 72 সমান এটা পেয়েছি 2 এর উপরে কিউব সমান গুণ 3 এর উপরে স্কোয়ার।
এটিকে আমরা এভাবে লিখতে পারি কিনা আপনারা বলেন, 2 গুণ 2 গুণ 2 আবার 3 গুণ 3। এখানে আমরা ভেঙে ভেঙে লিখলাম, 3 যেহেতু 3 ঘাত আছে তাই 2 যেহেতু 3 ঘাত আছে তাই আমরা 2 কে 3 বার লিখলাম এবং 3 কে লিখলাম 2 বার। এখন আমরা ভাজক সংখ্যা নির্ণয় করব। ভাজক সংখ্যা প্রথমেই আমরা পাবো কি 1, সবকিছুর ভাজক হবে 1। প্রথমে আছে 2, 2 লিখলাম, 3, 3 লিখলাম। এখন 2 কে আমরা 2 বার নিলাম, 2 কে 2 বার নিলে হবে 4 এবং 2 কে নিলাম 3 বার, 2 কে 3 বার নিলে হবে 8। হয়ে গেল 2 এর কাজ শেষ। এবং 3 কে একবার নিব, 3 কে একবার এবং 2 কে একবার, 3 কে একবার 2 কে একবার নিলে হয় 3 দুগুণা 6, 6 এবং 3 কে একবার 2 কে 2 বার মানে 4, 4 গুণ 3 তাহলে 3 4 12 এবং 3 কে একবার এবং 2 কে 3 বার অর্থাৎ 3টা 2 আমরা নিব দিয়ে গুণ করব, তাহলে 8, 8 গুণ 3, 3 আসতে 24। তাহলে গেল। এখন 3 কে আমরা 2 বারই নিব, 3 কে 2 বার নিলে হবে 9, 9 লিখলাম। এখন 9 এর সাথে 2 কে একবার গুণ করব, 9 দুগুণা 18। এখন 9 এর সাথে আমরা 8 কে গুণ করব, 9 এর সাথে আমরা 4 কে গুণ করব, মানে 2 কে 2 বার নিলাম, 2 কে 2 বার নিয়ে 9 এর সাথে 4 কে গুণ করে পাই আমরা 36 এবং 2 যে আছে 2 কে 3 বারই নিব অর্থাৎ 8, 8 এর সাথে 9 গুণ করব, 8 9 72। এখন আমরা গুণে দেখি কতটি ভাজক বের হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ভাজক আমাদের বের হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে ভাজক কয়টি হবে এবং কি কি হবে খুব সহজে কিন্তু এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? এখানে সংখ্যাটি হবে 3টি। 3টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখানেও যদি বলতো, এখানে মধ্যে যেহেতু বলেছে 1 থেকে 100 এর মধ্যে, তাই এখানে হয়েছে 3টি। এখানে যদি বলতো 1 থেকে 100 পর্যন্ত, যখন বলতো তখন উত্তর হতো 4টি। সংখ্যাগুলো কি কি আমরা একটু দেখে নিই। যেহেতু আর একটা মাত্র কোশ্চিন আছে, আমরা সংখ্যাগুলো দেখে নিই। আপনারা যেহেতু এই পর্যন্ত এসেছেন আশা করি সম্পূর্ণই দেখবেন। 1 সংখ্যাটি হবে 1 স্কয়ার যোগ 1 এর উপরে স্কয়ার সমান 2, 1 এর উপরে স্কয়ার যোগ 2 এর উপরে স্কয়ার সমান 5 এবং 2 এর উপরে স্কয়ার 4 এবং 2 এর উপরে স্কয়ার 4, 8। এই 3টি সংখ্যা। সঠিক উত্তর 3টি। এই যে 3টি সংখ্যা সঠিক উত্তর। পানিতে ক্যালসিয়াম থাকলে কি হয়? পানিটির হার্ডনেস বেড়ে যায়, সেই পানিটি খুব বেশি ভালো হয় না। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা যদি এই প্রশ্নের কোনো অঙ্ক বুঝতে না পারেন, কোনো কোশ্চিন যদি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন কত নাম্বার কোশ্চিনটা বুঝতে পারেননি, আমি ব্যাখ্যা সহ আলোচনা করব আশা করি। আসসালামু আলাইকুম।